দর্শক, আজকে তো নতুন সকাল হয়েছে। আমি সকাল থেকে অনেকের সঙ্গে কথাও বলছি যে কেমন লাগছে নতুন সকালটা। কালকে তো উৎকণ্ঠার সকাল ছিল, কি হয় একটা ভাব ছিল, কিন্তু আজকে তো পরিষ্কার পরিবর্তন হয়ে গেছে। আমি দর্শক এখন অনলাইনে একটু কথা বলবো, যার কথা আপনারা এর আগেও শুনেছেন, ব্রিগেডিয়ার দেবাশিস দাস। তাকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। তার একটা অন্যতম কারণ, আমি দেখেছি যে এখানে পরিবর্তন জরুরি, এই কথাটা বলতে গিয়ে বিজেপির তরফ থেকে বিশেষ করে যারা কেন্দ্রে আছেন তাদের বক্তব্য ছিল যে বাংলাতে পরিবর্তন শুধু বাংলার জন্য না, গোটা দেশের জন্য প্রয়োজন। কেন এই কথাটা বলা হয় গোটা দেশের জন্য প্রয়োজন? নিশ্চয়ই বুঝতে পারছেন, দেশের নিরাপত্তা সেটা নিয়ে বলা হয়, যেহেতু এই বাংলার অবস্থান বাংলাদেশ লাগোয়া, যেদিক দিয়ে অনেক অপরাধমূলক কাজকর্ম হয় বলে একটা ব্যাপার আছে, এবং সেটাকে এই যে শাসকটা ছিল তারা কার্যত মদত দেয়। সেজন্যই এই তাগিদটা এসছিল যে পরিবর্তন ঘটাতেই হবে। তো আমি একটু জানবো যে এই পরিবর্তন হওয়ার পরে এই বাংলার কতটা ভালো হচ্ছে বা দেশ কতটা নিরাপদ হবে অ্যাকচুয়ালি, আমি সেই ব্যাখ্যাও নেব। আমি হ্যাঁ, অনলাইনে পেয়েছি ব্রিগেডিয়ার দেবাশিস দাস। আপনাকে স্বাগত জানাই নতুন সকালে। এবার বলুন, আপনি সকালটা আজকে কি করলেন? আপনার কাছে এই সকালটা কতটা নতুন লেগেছে? দেখুন, এই যে পরিবর্তন নিয়ে আপনি কথা বলছেন, সবাই নানানভাবে খুশি। যেমন কারো দরকার ছিল হয়তো আয়ুষ্মান ভারত প্রকল্প, স্বাস্থ্য সেবাটা, যে ঠিক আছে পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য সাথী সেটা চলুক, সাথে সাথে যে 5 লাখ টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে সেটাও দিক, কিন্তু সেটা এতদিন আমাদের বাংলার মানুষরা পাননি, বঞ্চিত হয়েছেন হিংসার জন্য, রাগের জন্য, উন্মাদনার জন্য। আমার নিজের ব্যক্তিগত কোনো দরকার ছিল না, কারণ আমি কমান্ড হসপিটালে চিকিৎসা পাই, যেহেতু ডিফেন্সে এত বছর কাজ করেছি। বাট আমার মানুষদের জন্য খারাপ লাগতো যখন দেখতাম যে তারা পয়সা দিয়ে খরচা করছে, কারণ স্বাস্থ্য সাথীর অতটা পয়সা ছিল না যতটা দেশের প্রধানমন্ত্রীর থেকে পাওয়া যাচ্ছিল, বাট এটা নিতে দেননি। কারো দরকার ছিল ডিএ এর জন্য, এখনো তারা ডিএ পাননি, আশা করছি এবার তারা পাবেন। কারো দরকার ছিল 100 দিনের কাজের সুযোগের জন্য। আপনার মতো কিছু সাংবাদিকদের দরকার ছিল গাঁজা কেস থেকে বাঁচবার জন্য, রাত 2টায় বাড়ি ভাঙবার থেকে অবস্থার থেকে বাঁচবার জন্য। এবং আমার মনে আছে আপনার ছোট ছোট দুটি, আরো ছোট ছিল, এখন তো এগুলো বেশ বড় হয়ে গেছে, ছোট ছোট শিশু, আপনার ওয়াইফ, সেই করোনার সময় প্লাস্টিকের জামা কাপড় পরিয়ে জেলের ভাত খাইয়েছে। এবং আমি সেইটা নিয়ে একটা মেন স্ট্রিম মিডিয়াতে প্রোগ্রাম করেছিলাম যে এটা কি হচ্ছে আমাদের দেশে। আমার কোনো দরকার ছিল না, আপনাকে আমি তখন চিনতামও না, বাট আমার একজন সাধারণ মানুষ হিসেবে কষ্ট হচ্ছিল যে এই রকম টেররিস্টের মতো কেন, আপনার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন করার হতো সকালবেলা করুক, 10টার সময় এসে বলুক আপনি এই নিয়ম ভেঙেছেন ভারতীয় সংবিধানে, আপনাকে অ্যারেস্ট করা হলো। বাট এই নির্মমতা কেন? তো সেইখানে আমার যেটা দরকার ছিল এই পরিবর্তন, সেটা হচ্ছে ভারতবর্ষের সীমান্ত সুরক্ষার জন্য। কারণ আমি তো আর্মিতে ছিলাম, আমি ওই ব্যাপারগুলো ভালো বুঝি, আমি পলিটিক্সটা কম বুঝি। এইবার কি হচ্ছে যে পলিটিক্সের মধ্যে এই ব্যাপারটাও এসে যায়। যেমন এই মুহূর্তে দুঃখ কারা করছে? তৃণমূলের নেতা মন্ত্রী যারা হেরেছেন দুঃখ করছে, যারা ছোটখাটো সাপোর্টার ছিলেন তারা তো আর সাপোর্ট করবেন না, অনেকে বাধ্য হয়ে সাপোর্ট করতেন, তারা আর করবেন না। যারা বড় বড় সাপোর্টার ছিলেন দুঃখ করছে, কিন্তু বুদ্ধিজীবী যারা কলাটা মূলটা চালটা পাচ্ছিল তারা দুঃখ করছে। আর দুঃখ করছে কারা জানেন? আনসারুল বাংলা, আল কায়দা, লস্করে তৈবা, পাকিস্তান, পাকিস্তানের আইএসআই, বাংলাদেশের রাজাকাররা, চীন, চীনের সেনাবাহিনী, এরা দুঃখ করছে। এবং সেইখানে আমি বলবো কেন এটা হচ্ছে। দেখুন, এই এরিয়াটাতে আমাদের ইস্টার্ন সেক্টরে 5টা বড় বর্ডার আছে, তার মধ্যে একটা বাংলাদেশের, একটা নেপালের, একটা ভুটানের, একটা মিয়ানমারের, একটা চায়নার। আমি মিয়ানমার চায়না নিয়ে বেশি বলবো না, কারণ এখানে পশ্চিমবঙ্গের কোনো রোল নেই। কিন্তু বাংলাদেশের বর্ডার 4100 কিলোমিটার, বর্ডারের মধ্যে 2200 কিলোমিটার পশ্চিমবঙ্গের উপরে। বাকিও অন্যান্য রাজ্যের সাথে আছে, সেগুলো আসামের সাথে আছে, মেঘালয়, মিজোরাম। কিন্তু পশ্চিমবঙ্গে কি ঘটছিল সেটা সবাই জানে বাংলাদেশে। দ্বিতীয় হচ্ছে যে নেপালের সাথে 100 কিলোমিটার আমাদের বর্ডার আছে, 1750 কিলোমিটারের মধ্যে। ভুটানের 700 কিলোমিটার বর্ডার, তার মধ্যে আমাদের সাথে 180 কিলোমিটার বর্ডার। এবার এগুলো কেন ইম্পর্টেন্ট? কারণ এই মুহূর্তে নেপালের সাথে আমাদের সম্পর্ক ভালো চলছে না। নতুন সরকার এসছে, তারা ভারতের সাথে একটা অন্যরকম ব্যাপার নেওয়ার চেষ্টা করছিল, ভারত একটু টাইট দিয়ে দিচ্ছে, তারা সোজা হচ্ছে। তো এইখানে কি হয়, সবাই মনে করে পশ্চিমবঙ্গে বিরোধী সরকার আছে, তারা আমাদের সাপোর্ট করবে। আজকারুল বাংলার লোকেরা বলছে, নাম নিয়ে বলছে মুখ্যমন্ত্রী যে ওখানে যাও।
পাকিস্তানের নাম নিচ্ছে অ্যাসেম্বলিতে। কালকে দেখছিলাম বাংলাদেশের একজন এমপি বলছে এইবার তো একই সরকার, ভারত সরকার আর বাংলা সরকার হয়ে গেল, এবার আমাদের বাংলাদেশে অনেক সমস্যা হবে, রিফিউজি চলে আসবে। কারা এনেছে এই রিফিউজি গুলো? দেখুন, বাংলাদেশের মুসলিমদের এগেনস্টে আমি যদি বিরোধিতা করি, তার মানে যদি কেউ ভাবেন আমি ইন্ডিয়ান মুসলিমদের এগেনস্টে বিরোধিতা করছি, সে মূর্খের স্বর্গে বাস করছে। আমার রেজিমেন্ট জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি, কি গল্প শোনাচ্ছেন আপনারা? এইটাই এজেন্ডা চালানো হচ্ছিল যে বাংলা ভাষাদের অ্যাটাক করছেন না, বাংলাদেশিদের অ্যাটাক করা হচ্ছিল, কারণ তারা আমাদের দেশের সাধারণ জওয়ান লোকেদের চাকরি খেয়ে নিচ্ছিল। দিল্লিতে, মাদ্রাসে, কলকাতায় অনেক কম পয়সায় অ্যাডজাস্ট হয়ে যাচ্ছিল, এখানে এসে পাসপোর্ট বানিয়ে, আপনারা দেখেছেন ওপেনলি রাজনৈতিক নেতারা বলছে যাদের যাদের কার্ড লাগবে আমার সাথে সম্পর্ক করবে। এইখানে আমার খুব টেনশন ছিল। আমি বহুবার আপনার চ্যানেলে বলেছি, বহুবার মেইন স্ট্রিম মিডিয়াতে বলেছি, মানে নানান পত্র পত্রিকায় লিখেছি। এইখানে আমার টেনশন ছিল যে এইভাবে চলতে থাকলে আমরা শেষ হয়ে যাব। কারণ বাংলাদেশ থেকে যারা আসছিল তাদের মধ্যে 10 জনের মধ্যে 7 জন হয়তো রিক্সা চালাবে বা কিছু করে খাবে এরকম আসছিল, বা 3 জন আসছিল যারা ভারতকে ভাঙবে। তারা টেররিস্ট, তারা পাকিস্তানের আইএসআই। এবং যখন ইউনূস সরকার এসেছিল তখন তারা খুব তাড়াতাড়ি অনেক কিছু করে নিয়েছিল, এবং চায়নাও মিলে। এবার আসি ভুটান। ভুটানে কি হতে পারে? ভুটানের থেকে সোজাসুজি আসছে শিলিগুড়ির দিকে, হাসিমারার দিক থেকে, শিলিগুড়ির করিডোরের দিকে, চায়নার থেকে। চায়নার পোস্ট, ভুটান, আমরা ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা দেশ। ফলে মাঝখানে ডোকলামে একটা ঝামেলা হয়েছিল, আপনারা দেখেছিলেন ভুটানে, এবং সেটা ভারতবর্ষ সামাল দিয়েছিল। এগুলো আমাদের চিন্তার ব্যাপার, কারণ সত্যি শিলিগুড়ি করিডোরটা আমাদের একটা চিন্তার ব্যাপার। এবং সেইখানে আমাদের মনে হচ্ছিল কোথাও যে এনারা সস্তার রাজনীতি করতে গিয়ে এমন একটা অবস্থা করবেন যে দেশই থাকবে না, দেশ টুকরো হয়ে যাবে। এবং আমি এটা বহুবার মিডিয়াতে বলেছি, বহুবার বলেছি, আরে ভাই যদি আপনারা এরকম করেন তাহলে রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, এবং তখন আপনাদের না থাকবে বাস, না থাকবে বাঁশুরি, আপনারা কোনোদিন এমএলএ থাকবেন। আমি বহুবার বলেছি যে আমি অনেক রাজ্যে চাকরি করেছি যেখানে রাষ্ট্রপতি শাসন হয়েছে, তো যে এমএলএ ছিল সে বুড়ো হয়ে গেছে, তখন অব্দি আর ইলেকশন হয়নি। নাম নিয়ে বলতে পারি আমি সেই সব রাজ্যগুলোর। আসামে কতদিন ছিল আপনি দেখুন, আপনি দেখুন মণিপুরে কতদিন ছিল, মণিপুরে তো এখনো আছে। কাশ্মীরে দেখুন আপনি, বুড়ো হয়ে গেছে লোকেরা, বাচ্চারা বড় হয়ে গেছে, আর নর্মাল শাসন আসেনি, এমএলএ ইলেকশন আর হয়নি, বহু বছর পরে হয়েছে। বাট কেউ শোনেনি, এরা কেউ শোনে না। তো আমার কাছে সেইটা একটা বড় ঘটনা, যেখানে এখন বিহার, আপনি যদি ম্যাপটা দেখেন একটু, তো সেইখানে একটা ম্যাপে যদি দেখেন বর্ডারটা, তো আপনি দেখুন বাংলাদেশের সাথে আমাদের পুরো বর্ডার ওয়েস্ট বেঙ্গলের, তারপরে আসাম। এবার আসামটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের যে শাসক, আসামেরও সেই শাসক একই। এইখানে মাঝখানে ফেসে যাচ্ছিলাম আমরা, মেঘালয়তেও তাই। এবার আপনি দেখুন নেপাল, পশ্চিমবঙ্গের সাথে বর্ডার, বিহারের সাথে বর্ডার, ইউপির সাথে বর্ডার, আর উত্তরাখণ্ডের সাথে বর্ডার। এই 4টে স্টেটের মধ্যে 3টে স্টেট এতদিন ছিল যে কেন্দ্রীয় সরকার, সেই রাজ্য সরকার। এখন কি হলো, আমাদের স্টেটটা জুড়ে গেল। এইখানটাতে আমি বলছি আই ডোন্ট কেয়ার কোন দল করছে, ভালো, কংগ্রেস করুক শাসক, বাট একটা পলিসি হবে ন্যাশনাল সিকিউরিটির জন্য। এখানে ন্যাশনাল সিকিউরিটির কথা বলছি। লোকে পাসপোর্ট পেয়ে যাচ্ছিল, আধার কার্ড তো মানে খুব কম পয়সায় পেয়ে যাচ্ছিল, রেশন কার্ড, আধার কার্ড, বিয়ে করছিল, ড্রাইভিং লাইসেন্স নিচ্ছিল, আর পাসপোর্টের জন্য আরেকটু বেশি খরচা লাগছিল। তারপরে তারা গিয়ে অন্যান্য জায়গায়, ব্যাঙ্গালোরে, পুনাতে, চেন্নাইতে, দিল্লিতে সেটেল হয়ে যাচ্ছিল। যখন দরকার হবে তখন তোমার কাছে বোম পৌঁছে যাবে, ফাটিয়ে দেবে। লোনলি উলফ বলে এটাকে আইএসআইএস এর বাংলায়। তো এইখান থেকে আমার একটা দারুণ আনন্দের দিন, দারুণ খুশির দিন। আরো অনেক খুশির দিন আছে, আনন্দের দিন আছে, বাট আমার এইটা মেন, যেটার জন্য আমার মনে হচ্ছে যে মানুষের বোঝা উচিত যে অফকোর্স লোকেরা ভাতা বেশি পাবে, অফকোর্স লোকেরা এখন হয়তো চাকরি বেশি পাবে, হয়তো অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এতদিন আসেনি পশ্চিমবঙ্গে তারা ঝাঁপিয়ে পড়বে এখন পশ্চিমবঙ্গের। কিন্তু তার থেকেও বেশি আমার প্রয়োজন ছিল এই পরিবর্তনটা, এই কারণে। এবার আসি কিছু অন্য কথায়। লোকে বলছে যে সিআরপিএফ নাকি, মানে কিছু লোক দোষ দিচ্ছে তাদের, যে তারা নাকি দুর্ব্যবহার করেছে, তারা নাকি মেরেছে, তারা নাকি শাসক দলের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছে। এবং অনেকে আবার ভুল করে সেটা সেনাবাহিনী বলছে বা মিলিটারি বলছে। না, মিলিটারি আসেনি, এখন অব্দি মিলিটারি আসেনি। যেটা এসছে তারা পুলিশ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, তার মধ্যে মেইনলি সিআরপিএফ ছিল, বা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের যেমন বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি, আসাম রাইফেল, এদের মধ্যে মেইনলি বিএসএফ, সিআরপিএফ ছিল। বাকিরা হয়তো ছিল, আমি জানি না এক্স্যাক্টলি, বাট মেইনলি প্রধান এরা এসছে পুলিশ।
আর্মি আসলে তো আপনাদের মজা দেখিয়ে দিত আর কি। এখন ভাগ্য ভালো আপনাদের সেই জিনিসটা হয়নি। এবার বলছে যে তারা নাকি অনেক কিছু করেছে, অনেক বেশি করেছে। তো আমি বলবো, আমার ব্যক্তিগত মতামত যেটা আমার সংবিধান আমায় দেয়, আমি সেইভাবে বলবো। আমার মনে হয় না তারা করেছে, কারণ সেইভাবে তো আমি দেখি না যারা কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তাদের সেরকম ভাবে বলতে। বাট যদি করে থাকে, আমি তাদের থ্যাংক ইউ বলছি, ধন্যবাদ, বেশ করেছেন, আরো করলে ভালো হতো, যদি মেরে থাকেন আরো মারলে ভালো হতো। আমি একটু আত্মার শান্তি পেতাম। কারণ যখন আপনাদের বাড়ি ভাঙছিল আমি তখন কথা বলেছি, যখন পুলিশকে একটা বোলপুরের একটা বেড়াল, একটা ইঁদুর ঘড়ি দেখাচ্ছিল, দেখ তোর ঘড়িতে কটা বাজে, 2017 সালে, আজ থেকে 10 বছর আগে আমি দাঁড়িয়ে পার্ক হোটেলে বলেছিলাম এই রকম হলে শেষ হয়ে যাবেন আপনারা। তো সেইখানে আমার মনে হয় যদি করে থাকে, হয়তো করেনি, আমার মনে হয় করেনি, কারণ করে থাকে ভালো। কারণ আমি নিজের মুখে শুনেছি মুখ্যমন্ত্রী বলছেন তুই তো বোম বানাস, স্নেহের সুরে। আরেকটা গুন্ডার সম্বন্ধে বলছেন ওর তো মাথায় অক্সিজেন কম যায়, স্নেহের সুরে। এবং আমি নিজের মুখে শুনেছি উনি বলছেন যে আমার কাছে এমন শক্তি আছে, বোতল থেকে বার করবো তো তারা 10 মিনিটে শেষ করে দেবে। এটার মানে কি? এটার মানে তো আমি বুঝতে পারি না, যে এটার মানে যাদেরকে নিয়ে বলা হচ্ছে তারা কেন বাইরে আসেন না প্রোটেস্ট করতে, আমাদেরকে কেন আপনি এরকম করে ব্যবহার করছেন বারবার? এই কেন কেন আমার সেটা ইচ্ছা হয় জানতে, যে তারা কেন বেরিয়ে আসেন না, তাদের লিডাররা কেন পবিত্র ঈদের মঞ্চটাকে ওনাকে ধার দেন রাজনৈতিক কথা বলতে। আমার রেজিমেন্ট জম্মু কাশ্মীর, আমরা ঈদ পালন করি, এখনো পালন করি। আপনি জিজ্ঞেস করবেন আর্মির কাউকে জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রিতে কেমন ঈদ হয়, আপনাকে বুঝিয়ে দেবে। বাট রাজনীতির কথা তো সেখানে হয় না। আমাকেও ভাষণ দিতে হতো যখন আমি ছিলাম। কেন ব্যবহার করতেন, কেন দিতেন আপনারা? কেন আপনাদের দুধেল গাই বললে আপনারা চুপ করেছিলেন? আমার এগুলো জিজ্ঞেস করতে ইচ্ছা করে, কারণ এটা তো ভারতবর্ষ না। এইখানে আপনাদের একটা অন্য পরিচয় হয়ে যাচ্ছে, যে কেমন যেন একটা ব্যাপার, যে যেন ব্যবহৃত হচ্ছেন আপনি। আর আরো কিছু ব্যাপার আছে, যে আপনি যদি দেখেন প্রথম দিন থেকে আমি দেখছি যে প্রথম শুরু হয় কি দিয়ে জানেন? একটা পার্ক স্ট্রিটে রেপ কেস হয়েছিল, সেইখানে বলেছিল সাজানো ঘটনা, নিজে মুখ্যমন্ত্রী বলেছিল। এবং যে পুলিশ অফিসারটা তার বিরুদ্ধে একটুখানি চেষ্টা করেছিলেন, দুজন পুলিশ অফিসার ছিলেন, আমি নাম নিচ্ছি না, একজনকে শান্টিং করে দিয়েছে, একজনকে প্রমোশন দিয়ে দিয়েছে। এবং আপনি জানেন, আমি নাম নিচ্ছি না এখন। তা সেখান থেকে শুরু হয়, শুরুটা সেখান থেকে হয়, শুরুটা হয় বোলপুরের ওই লোকটার থেকে। শুরুটা হয় যখন সারদা মা কে একজনের সাথে তুলনা করা হয়, তিনি নাকি সারদা মায়ের নতুন অবতার, এবং বিবেকানন্দের অবতার। একটা ফুটো মাস্তান, একটা তাল পাতার সেপাইকে নাকি বলা হয় বিবেকানন্দের অবতার। শুরুটা হয় যখন চরম চরম শুনতে হয়। আমার মতো লোকেরা ঘাবড়াতাম যে হারে বোলপুরের লোকগুলো কিভাবে আছে, বীরভূমের লোকগুলো চরম চরম বলছে, কিভাবে তারা গিয়ে ভোট দেবে। সত্যিই আমি বলছি যে ইলেকশন কমিশন আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেক স্টেটে ইলেকশনে ইনভলভ ছিলাম, করিয়েছি। আমি সত্যি বলছি, আপনারা যে লেভেলে প্ল্যানিং করেছেন, যে গালাগালি খেয়েছেন, আপনার নাম পাল্টে দিয়েছে, আপনার জ্ঞানেশ কুমার নামকে ভ্যানিশ কুমার করেছে। আপনি সত্যি ভ্যানিশ করে দিয়েছেন বাংলার থেকে ভয়, আপনি ভ্যানিশ করে দিয়েছেন বাংলার থেকে আমাদের গ্রামের মেয়েদের মানে ভয়টা, যে ভোট দিতে গেলে মারবে। আপনি ভ্যানিশ করে দিয়েছেন একটা গোটা চোরেদের দল, সত্যি ভ্যানিশ কুমার। এই ভদ্রলোক মাঝখানে এয়ারপোর্টে এসেছিল, তখন ওনাকে গো ব্যাক বলা হয়েছিল, সেটা বলতেই পারে রাজনৈতিক দল। তারপরে একটা মারাত্মক কাজ করেছে ওটা, যার জন্য আজকে এই অবস্থা। কালীঘাট মন্দিরে গিয়েছিলেন উনি মায়ের পুজো দিতে, তখন ওইখানে মন্দিরের সামনে দাঁড়িয়ে ওনাকে গো ব্যাক বলেছে। কাকে গো ব্যাক বলছে? যে মায়ের কাছে যাচ্ছে। মা দেখছে না? মা দেখছে না যে আমার ভক্ত আমার কাছে আসছে, তুমি গো ব্যাক বলাচ্ছ? আরেকটা কথা আপনাকে এখানে বলবো, আমার একজন পরিচিত দাদার মতো মানুষ, পঙ্কজ দা, পুলিশ অফিসার ছিলেন, পঙ্কজ দত্ত। সে মানুষটা তো চলে গেলেন, কারণ তিনি স্পষ্ট কথা বলতেন। এবং আমি না, ওনার মৃত্যুটা আমার খুব লেগেছে, কারণ সত্যি কথা বলি যে উনি হয়তো আর অনেক দিন বাঁচতেন। ওনার অপমানের মানে ইসেতে ওনার নাকি মানে হার্ট অ্যাটাকটা পরে হয়, বাট ওই অপমান উনি বোধহয় সহ্য করতে পারেননি, নিজেরই পুলিশের হাতে আর কি। এবার আরেকটা ব্যাপার আছে, যেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা হচ্ছে বারংবার মিলিটারিকে টার্গেট করা। 2016 সালে একবার বলা হয়েছিল আর্মি নাকি ওয়েস্ট বেঙ্গল টেক ওভার করে নিয়েছে। সেদিন আমি ছিলাম একটি বিখ্যাত মানে মেন স্ট্রিম মিডিয়াতে, আমি ছিলাম দাঁড়িয়ে, এবং আমি বলেছিলাম এটা ভুল বলা হচ্ছে, এটা প্রত্যেক বছর হয়, এবং আপনার লোকেরা ভুল খবর দিচ্ছে আপনাকে। এবং উনি রাত্রে ওখানে ছিলেন। তারপরে রিসেন্টলি আপনি দেখেছেন বলেছে
ফোর্টুলিয়ামের ভেতরে নাকি বিজেপির পার্টি অফিস হচ্ছে। এর থেকে বড় অপমান হয় না দেশের আর্মিকে। তারপরে বলেছেন ওনাকে দেখে নাকি 200 জন পালিয়ে গেছে মঞ্চ খোলবার জন্য। তো এইগুলোতে তো আমরা ব্যক্তিগতভাবে যারা সেনাবাহিনীর লোক তাদের মনে হতো যে এ কি অবস্থা, কারণ এরাও তো একদিন হয়ে যেতে পারে বড় কিছু, তাহলে কি আমাদের আর্মিটাও তখন এই পুলিশের মতো হয়ে যাবে? এবং তারপরে তো অফকোর্স আরো অনেকগুলো বড় বড় জিনিস হয়, আমাদের অভয়ের হত্যা হয় এবং আমাদের আরো অনেক, মানে কোনো তো হিসাব নেই, চাকরি চুরি বলুন বা আপনি এই একজনের বাড়ির থেকে সোনাদানা বেরানো এইগুলো। আর আঘাত লেগেছিল কিসে জানেন? ভারতবর্ষের পৃথিবীর সব থেকে বড় একজন খেলোয়াড় এসেছিল এবং তাকে মানে এক রকমের শারীরিক নির্যাতন করেছে একটা বদমাইশ, এবং এই সব লোকগুলো আবার আবার টিকিট পাচ্ছিল। একটা লোক আছে, আচ্ছা একটা আমি আপনাকে কথা বলে দিচ্ছি, হ্যাঁ, গুন্ডারা যদি গুন্ডামি করে আই ডোন্ট মাইন্ড, হ্যাঁ, সে বোম বানানো গুন্ডা হোক বা মাগুর মাচালা গুন্ডা হোক, ওরা গুন্ডা, ওরা গুন্ডামি করছে, জেল খাটছে ওদের। বাট শিক্ষিত মানুষ, শিক্ষিত মন্ত্রী, বড় থিয়েটার করে, বড় সিনেমা করে, হ্যাঁ, সে দাঁড়িয়ে বলছে তৃণমূলের লোকেরা ছাড়া কেউ চাকরি পাবে না। এইটাতে আমাদের মতো সাধারণ, আমি সাধারণত পলিটিক্যাল কমেন্ট দিই না, কখনো দিইনি, আপনি দেখতে পারেন আমার 10 বছর চলছে মিডিয়ার সাথে, বাট আমি সত্যি কথা বলছি এইটাতে তাদের একটা শিক্ষা নেবার আছে যে সে তো গুন্ডা ছিল না, সে তো মার্জিত রুচিসম্মত একটা পরিবারের, তার বাবা মায়ের পরিচয় ভালো, তার কি হলো, সে কেন ওরকম, এবং এখন কোথায় যাবে তারা? আর কিছু চ্যালেঞ্জ, যারা একেবারে শিশু বয়স থেকে ক্ষমতার মধ্যে জন্ম নিয়েছে, তাদের মানুষকে চ্যালেঞ্জ করবার ক্ষমতা সেই নিয়ে আপনিও ভিডিও করছেন, অনেকেই করছে, আমি বেশি কিছু বলতে চাই না, বাট এই চ্যালেঞ্জটার আপনারা হজম করবেন কি করে এবার? আমি তো দেখতে পাচ্ছি ওনার বাড়ির আশেপাশে লোকে ঘুরছে, আগে ওই জায়গাটা পুরো ব্লক করে পুলিশ পোস্ট বানানো হতো, হ্যাঁ, ওখানে ওই রাস্তাটা দিয়ে যাওয়া বন্ধ করেছিলাম, কারণ ওখানে দেখলেই আমার মাথা গরম হতো যে এ কি। আমি তো অনেক এমপি দেখেছি, অনেক এমপিকে চিনি ব্যক্তিগতভাবে, কাউকে তো এরকম দেখিনি যে পুরো রাস্তা ঘিরে দিয়েছে। এখন কি হবে? এখন কোথায় যাবে সিকিউরিটি? এখন কোথায় যাবে এই এই রংবাজি? কারণ এনারা তো কোনোদিন রাজনীতি করেননি, এনারা তো ঘামেননি, মানে আমি যে কোনো লিডার বলুন, আপনি সিপিএম এর লিডার বলুন, তৃণমূলের লিডার বলুন, মমতা ব্যানার্জি বলুন, উনি তো ঘেমেছেন, উনি তো রাস্তায় ছুটেছেন। এরা তো সোজা হাতে ললিপপ নিয়ে ঢুকেছে যে আমি রাজা। এবার এখন কোথায় আসবে? এখন ওই বাবা বাবা বলে এনার খুব এর বাবাকে বল, ওর বাবাকে বল, তার বাবার কি খবর, কে তার বাবা, তার বংশ পরিচয় কি, সেই নিয়ে তো লোকে বই ছাপাচ্ছে এবং সেই বইগুলো লোকে কিনে কিনে পড়ছে। এত বাবা নিয়ে কথা বলো, কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর বাবা নিয়ে পড়েছে, এখন অমিত শাহের বাবা নিয়ে পড়েছে, সবার বাবা টানে কেন? নিজের বাবার গন্ডগোল আছে নাকি? তো আমি জাস্ট বলছি যে এইগুলো নিয়ে আমার মনে হয় যে কোথাও একটা জাস্টিস এসছে, এবং সেই জাস্টিসের সময় আমার কিছু আশা আছে, এটা না হলে আমি মানে শেষটা করতে পারবো না। আপনার এই আপনিও বুঝতে পারছেন যে আমি নিজেও মানে ডিস্টার্ব, যে একটা তো আশা আমার শিলিগুড়ি করিডর, বাংলাদেশ নেপাল ভুটান সব লাইনে চলে আসবে, যারা নেই তারাও লাইনে আসবে। দ্বিতীয় কথা আছে যে বুদ্ধিজীবী যারা, তারা সিলেক্টিভ বুদ্ধিজীবীগিরি করছিল। মানে যখন আমাদের প্রধানমন্ত্রী মুখ ফসকে, যেহেতু তিনি বাঙালি না, বঙ্কিমচন্দ্র না বলে বঙ্কিম দা বলেছিলেন, তখন তারা চিৎকার করে লাফিয়ে পড়ছিল। বাট যখন আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে তুই তোকারি করছেন, দু অক্ষরের গালাগালি দিচ্ছেন, বা অমিত শাহকে কি একটা বলেছিলেন, ওরাং ওটাং না এরকম কিছু বলেছিলেন, ঘোদল কুতকুত, এবং চাড্ডা নাড্ডা গাড্ডা বলেছিলেন, তখন তারা চুক্তি করেছিল। যখন ভ্যানিশ কুমার বলছেন আমাদের ইলেকশন সিইওর ক্ষমতা উনি দেখিয়ে দিয়েছেন, ভ্যানিশ করে দিয়েছেন, বলছেন বলো তোমরা, তোমাদের সব ভ্যানিশ করে দেবো, পার্টিটাকে তুলে দেবো, এবং তুলেছেন। এবং যদি সেটা অন্যায্যভাবে করে থাকেন, আমি জানি উনি ন্যায্যভাবে করেছেন, বাট যদি অন্যায্যভাবেও করে থাকেন, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি সত্যিই বলছি, যদি কেউ অন্যায্য করে থাকে, থ্যাংক ইউ। আমরা সাধারণ মানুষ যারা, আমি তো সাধারণ মানুষ, রিটায়ার মানুষ, পেনশন করে খাই, ঘুরে বেড়াই, তো আমি বলছি যে সত্যি কথা, যে যদি করে থাকেন তাহলে করেছেন। কিছু শব্দ এসেছিল, কিছু মজার ব্যাপারও আছে জানেন তো আপনারা মিডিয়াতে, আমি কিছু নতুন, আমি তো মিলিটারিতে ছিলাম, বাংলার বাইরে থাকতাম, এখানে এসে কিছু শব্দ শুনেছি, চটিচাটা, কালীঘাটের কাকু, কয়লা ভাইপো, স্কোয়ার ফিট সেন, চপ শিল্প, লিপস্টিক বৌদি। আমি সত্যি বলছি এই শব্দগুলো আমি আগে কখনো শুনিনি। তার মধ্যে কালীঘাটের কাকু যদি বেঁচে থাকে, তাকে একটুখানি যদি জিজ্ঞেস টিজ্ঞেস করা হয়, আমার মনে হয় তিনি এবার মুখ খুলবেন। এবং আরো কিছু প্রশ্ন আছে জানেন। আচ্ছা, ছবিগুলোর কি হবে? কোটি কোটি টাকার কিছু 5 তারা হোটেল আছে যেখানে ছবিগুলো লাগানো আছে, আমি যাই বলেছি,
নাম বলছি না হোটেলগুলোর, একদম লবিতে লাগানো আছে। আপনি আলাদা করে ফোন বললে আমি নাম বলে দেবো। তারা কি খুলে দিয়েছে অলরেডি? কারণ কাকের ঠ্যাং বগের ঠ্যাং ছবি, কোটি টাকার ছবি। বইগুলোর কি হবে? দুইজন প্রকাশক আছেন, তারা বই ছাপান, অং বং চং লিখলো, বই ছাপিয়ে অ্যাওয়ার্ড পেয়ে সেটা সব লাইব্রেরি, একজন লাইব্রেরি মন্ত্রী আছেন যে ভয় দেখান আমাদের যে 10,000 20,000 ছেলে নাকি প্রত্যেকটা রাস্তায় বসিয়ে রাখবেন। উনি আর্মি দেখেননি কোনোদিন। এখন অবধি আপনারা যা দেখেছেন সেটা সিআরপিএফ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স। এই যা বলছেন উনি রাফায়েল ছাড়া সব নামিয়েছে, সরি ম্যাডাম, এখন আর্মির একটা লোক নামেনি মাঠে পশ্চিমবঙ্গে। এখন অবধি আপনারা যেটা দেখছেন আপনাদের স্টেট পুলিশের থেকে একটু বেটার, ওয়েল ট্রেন্ড পুলিশ। তো সেই সেই লাইব্রেরি মিনিস্টার দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রফিট রয়্যালটি এই বছর ছাপাবেন তো? না ছাপালে আমরা কেস করব কিন্তু, যে ছাপাচ্ছেন না কেন, যে এই বছর বইগুলো অ্যাওয়ার্ড পাবে তো। আমার যারা, আমি তো জানিও না, আপনারা জানবেন হয়তো কে মুখ্যমন্ত্রী হবে, অনেকেই তো আমার চেনা, এখানে সব পার্টিরই চেনা পশ্চিমবঙ্গের, যেহেতু মিডিয়ার সঙ্গে কাজ করি। অভয়ের দোষীদের একটু সাজা দেবেন যদি পারেন, হাত জোর করে বলছি। যদি পারেন পঙ্কজদার খুনিকে একটু সাজা দেবেন। যে মানুষগুলো ওই পুলিশ স্টেশনের বাইরে একটা ড্রামা বানিয়েছিল, জুতোর মালা পরিয়েছিল ওনাকে, আমার মনে হয় রোজিনা পৌঁছে গেছিল ওখানে ওই দিন। এবং তারপরে আমি রোজিনাকে ইন্টারভিউ দিয়েছিলাম প্রথমবার, কারণ একটা ভালো কাজ করেছিল, একটা এক্সপোজ করেছিল। এবং একজন উকিল ছিলেন পঙ্কজদার, আমার পরিচিত জয়ন্ত নারায়ণ বাবু, তার মুখ থেকে শুনেছি সে কি অপমান করা হয়েছিল। তো যদি পারেন ওই পুলিশকে এবং ওই লোকগুলোকে একটু সাজা দেবেন। যদি পারেন পিজি হাসপাতালের ওই ডাক্তাররা যারা স্বাস্থ্যবান মানুষদের শরীর খারাপ বলে অনেক দিন রাখি দিত সিবিআই থেকে বাঁচানোর জন্য, তাদের পারলে একটু পেনশন গেলেও তাদের যদি বার করে আমাদের সাংবিধানিক ভাবে শাস্তি দেন। আমি গণধোলাই দেওয়ার কথা বলছি না, আমি স্বতঃস্ফূর্ত জনরস কথা বলছি না, যেমন করে আমরা শুনে আসছিলাম। একটু যদি পারেন শাস্তি দেবেন, শাস্তি দেবেন সেই সুবিধাবাদী বুদ্ধিজীবী গায়ক অভিনেতাদের, যারা কলাটা মূলটার জন্য নিজের বিবেক আর আত্মাকে বিক্রি করে দিয়েছিল। এই সেন, সেই সেন, এই গানওয়ালা, এই রঞ্জনা, তাদের পারলে একটু শাস্তি দেবেন। আর পারবেন কি চাকরি চোরদের ধরতে একটু, যদি পারেন, আপনারা কে হবেন মন্ত্রী কে ষড়যন্ত্রী আমি জানি না, একটু পারবেন তো দেবেন। আর সেই মানুষটি যিনি ইডির হাত থেকে ডাকাতি করলেন ফাইল, তার শাস্তি হবে না? সোজাসুজি ডাকাতি করে নিয়ে গেলেন, পারবেন? এবং যেসব পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে মন্ত্রী এমএলএরা অনেক বড় বড় হোটেল করেছে, বিশাল বাড়ি করেছে, আমরা সে দেখছিলাম মাঝখানে পঞ্চায়েত প্রধান কোন একটা গ্রামে, সে সবুজ রঙের বিরাট একটা অট্টালিকার মতো বাড়ি, তাদের প্রশ্ন করুন টাকা কোত্থেকে এসছে। পারলে তাদের পিছনে, কারণ কেউ তাদের মাছ বিক্রি করতো, কেউ এগ রোল বিক্রি করতো, তো তারা এত টাকা কি করে করলো? অনেক ইচ্ছা আছে মনের মধ্যে। তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনুন না আপনারা, এখান থেকে তো সিপিএম বার করে দিয়েছিল তাকে, তারপরে তো এনারাও ঢুকতে দেননি, পারলে ফিরিয়ে আনুন যদি হয়। এবং যদি আপনারা যদি পারেন যে এইগুলোর মধ্যে থেকে 20% করে দেখাতে, তাহলে যে রাতারাতি ভারত এখানে সোনার সাম্রাজ্য হবে কেউ সেটা জানে না, লোকের জানে 10 বছর লাগবে হয়তো, কিন্তু তাও মানুষের মনে প্রলেপ আসবে। আর দয়া করে বদমাশদের নেবেন না আপনাদের যদি আসতেও চায়, কারণ অনেক বদমাশ আছে, তারা কিন্তু এখন পাঁচিলের মাঝখানে দাঁড়িয়েছিল, এই দিক থেকে ওই দিকে লাফাবার জন্য তৈরি হয়েছে। আর আমি অত্যন্ত শান্তিতে আছি যে বাংলাদেশেরটা আমার আমার তো সাবজেক্ট, আমার আমার চিন্তা ছিল যে বাংলাদেশে কি হবে, কিভাবে আমরা সামলাবো। যে যদি, কারণ পাকিস্তান সম্পূর্ণভাবে এই দিকে ঝুঁকে গেছিল যে ওই দিকে আর পারছি না জেনকে দিয়ে, এবার এখান দিয়ে করব, এবং তাতে চীনেরও একটা প্রচ্ছন্ন সায় ছিল। তো সেইখানে আমি শান্তিতে ঘুমাবো। এবং আমার খুব, মানে বলা উচিত না, আমার আনন্দ হচ্ছে যে গরিব মানুষরা টাকা হয়তো বেশি পাবে, সাধারণ মানুষরা নির্ভয় থাকবে, গ্রামের মেয়েরা নির্ভয় থাকবে, এবং একসাথে কোনো ধর্ম বিভাজন না করে, এই ধর্মকে যে তোমাদেরকে এক্ষুনি বার করে দেবে এনআরসি করে, আর অন্য ধর্মকে বলছে এমন লোক ছেড়ে দেবো যে 2 মিনিটে শেষ করে দেবে, এইসব না শুনে মানুষ নিশ্চিন্তভাবে বেঁচে থাকবে, এটাই ভাল লাগছে। আর একটু যখন দেখছি মাঝে মাঝে যে অপমানিত হচ্ছেন যেসব শয়তানরা এতদিন রাজ করেছিলেন, তখন একটু আনন্দ হচ্ছে মনের মধ্যে। আমি জানি ওটা উচিত না, বাট আমি কি করব বলুন, মানুষ তো, তো আনন্দ হচ্ছে যে আমাকে তো কেউ কিছু করেনি, কিন্তু আমি তো দেখেছি তারা মানুষের সাথে কি খারাপ ব্যবহার করেছে, তো ফলে আমার আনন্দ হচ্ছে একটু। এবং এইখানে আমি শেষ করছি, কারণ এর তো বলার কোনো শেষ নেই। বাট আজকে একটা শুভ দিন, এখানে ভারতবর্ষের সিকিউরিটি অনেকটা ভালো হয়ে গেল,
এবং আশা করি পশ্চিমবঙ্গের গরিব মানুষগুলো যারা, তারা একটু ভালো থাকবে। কারণ আমি তো পশ্চিমবঙ্গের সরকারের থেকে ট্যাক্সই দিই, আমার তো কেন্দ্রীয় সরকার থেকে পেনশন আসে, বাট তাদের যদি একটু পেনশন পায় লোকেরা, ডিএ পায় লোকেরা, যদি 100 দিনের কাজগুলো ভালো করে পায়, এবং যারা মন্ত্রী হবেন তারা যদি অন্তত এই প্রথম, আমি ছোটবেলায় কংগ্রেস সরকার ছিল আর দেশে কংগ্রেস সরকার ছিল, তারপরে 34 বছর, আর তারপরে 15 বছর, 50 বছর আমার জীবনের আমি অন্য কোনো সরকার দেখিনি, সবসময় বিরোধ। এবার প্রথম যিনি হবেন মুখ্যমন্ত্রী, তিনি তো ওই দলেরই হবেন যে দলের প্রধানমন্ত্রী। হাতে পায়ে ধরুন, ধরে টাকা পয়সা নিয়ে আসুন, আমাদের মানুষগুলোকে একটু ভালো রাখুন, আমাদের মানুষগুলোকে একটু সুরক্ষিত রাখুন, তারা যেন একটু পেট ভরে খেতে পায়। খুব দৈন্য অবস্থা গ্রামে গ্রামে, এবং ভয় দূর হোক। এবং শুনছি নাকি বাংলাদেশে পালিয়ে যাচ্ছে কিছু ডায়মন্ড হারবার মডেল, ভালো পালিয়ে যাচ্ছে। 21 তারিখে একটা ভোট আছে, যারা বলেছিল এই সিংহমকে নাকি তারা ঝুঁকেগা নেই, তো ঝুঁকেগা নেই তো কি করবে তারা, সেটা মজা দেখবো আমরা। এখন তো আমরা পপকর্ন নিয়ে দেখবো মজা আর কি, টিভির সামনে আর কি, 21 তারিখের ভোটটা। থ্যাংক ইউ। ওকে, আপনি অনেক কথা বলেছেন, অনেক মানে বিষয়গুলোকে তুলে এনেছেন, এবং কি কি দেখতে চান সাধারণ মানুষ হিসেবে সেই কথাটাও আপনি বলেছেন। কিন্তু আজকে আপনি সকাল থেকে কি করলেন, খাওয়া দাওয়া? আমি আজকে প্রথম কথা হচ্ছে, এত আনন্দ হয়েছে, আমি আমার বাড়িতে যারা স্টাফ, যারা আমার নানান রকম ভাবে হেল্প করে আমাকে, আমার ওয়াইফকে, তো তার মধ্যে ড্রাইভার যিনি গাড়ি, আমি সবাইকে চেষ্টা করছি একটু খুশি রাখবার আজকের দিনটা। নিজেদেরও চেষ্টা করেছি, বন্ধু বান্ধবকে ডেকে এখন খাওয়াচ্ছি। সন্ধ্যাবেলায় এক বন্ধু, তার নাম নেব না, তিনি এই এই সরকারেরই, তো তো তার বাড়িতে যাব খেতে। এবং সকালবেলায় আমি গিয়ে একটু বাইরের রেস্টুরেন্টে খেলাম নিজের স্ত্রীকে নিয়ে গিয়ে। এবং এইভাবে আনন্দ করছি, যেমন করে ঈদের সময় করি, যেমন করে দুর্গাপুজোর সময় করি, ক্রিসমাসের সময় করি। আমার কাছে যে আমার দেশের সুরক্ষা একটু রক্ষা হলো, আমি নাহলে খুব চিন্তায় মরতাম। আমি না এতটা দেখবো ভাবতে পারিনি শফিকুল। আমার একটা আশা ছিল হয়তো একটু জিতবে বা কম মার্জিনে হারবে, বাট এই জয়, এই মানুষের ভয় কাটিয়ে যাওয়া, এর জন্য ইলেকশন কমিশনকে বলতে হবে। এবং এর জন্য সত্যিই যারা ক্ষুদ্র স্তরে কাজ করেছে তাদের বলতে হবে। কারণ সোজা কথা না, গ্রামের মধ্যে বিরোধী গিয়ে যেখানে আতর লাগানো হচ্ছে, ভাবতে পারেন, আতর লাগানো হচ্ছে বোতামে। সারা ভারতবর্ষের লোকেরা আমাকে জিজ্ঞেস করছে যে সত্যি এরকম হয় পশ্চিমবঙ্গে? আমাদের মাথা নিচু হয়ে যায় যে এইরকম ভাবে ভোট আতর লাগাচ্ছে মানুষ, যে গন্ধ শুকবে লোকটার হাতে, কি ভয় দেখুন মানুষের। এটা আমি কাশ্মীরও দেখিনি, কাশ্মীরে ভোট করেছি। তো ফলে আমি একটু এনজয় করলাম। দুপুরবেলা একটা বন্ধু আসছে, সে পাশেই থাকে, তার সাথে এনজয় করব। রাত্রিবেলা বেশ কয়েকটা বন্ধু মিলে এনজয় করব। আমি এইভাবেই মানে আজকের দিনটা কাটাবো, এবং বড় শান্তিতে ঘুমাবো। যে সিকিউরিটিটা আমার কাছে ওইটা বড় ইম্পর্টেন্ট। কটা ইন্ডাস্ট্রি হলো, কটা চাকরি হলো, ওগুলোতে সময় লাগবে, বাট সিকিউরিটিটা আমাদের দেশের থাকবে। এবং আমি অন্তত এই জায়গাটাকে অন্য, মানে এই জয় বাংলা, জয় বাংলা বলে বাংলাদেশের সাথে একটা সৌহার্দ্য, বাংলাদেশের থেকে একটু চিপ পপুলারিটি, ওখানে একটা পরিচিত মুখ, পাকিস্তানে একটা পরিচিত মুখ হয়ে যাচ্ছিল আমাদের দেশের লোকেরা, সেটা চাই না। এবং আশা করি বিজেপি তো হিন্দু মুসলমান ব্যাপারটা করবে না, একদম লিগালি কাজটা করবে। এবং অ্যাকচুয়ালি কিন্তু এটা, এই যে ভোট ব্যাংকের রাজনীতি এরা করেছেন, তার ফল আজকে দেখছেন। যে এইটা না করলেও ভালো হতো, এই ভোট ব্যাংক করে ওনারা ভেবেছিলেন, তো দেখুন কোথায় গিয়ে দাঁড়ালো ব্যাপারটা। তো আশা করি, এবং আমার মানে আমি তো দেখুন বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, তো আমি দেখতে চাইছিলাম যে আমাদের রাজ্যটা ভালো হোক। এই সময় তো নিজের ব্যক্তিগত কিছু নেই, আমার সবই আছে, গাড়ি বাড়ি আছে, ব্যাংকে টাকা আছে, বাচ্চারা সেটেল, তো আমি আমার ব্যক্তিগত কিছু পাওয়ার নেই, মোটা টাকা পেনশন আছে আমার। যে আমার রাজ্যটা ভালো থাকুক, আমার দেশটা ভালো থাকুক, মানুষগুলো ভালো থাকুক, হ্যাঁ, এইগুলো দেখতে চাই আমরা। তো সেইখানে আমার মনে হচ্ছে আমি এবার দেখতে পাবো। আমার বাড়ির কাছে একটা ফ্লাইওভার আছে, চিংড়িহাটা ফ্লাইওভার, একটুখানি জায়গা ওটা দেয়নি এতদিন ধরে, 2 বছর ধরে ঝুলিয়ে রেখেছে। আশা করছি 1 মাসের মধ্যে করে দেবে নতুন সরকার এলেই। তো এইরকম আর কি, এই জিনিসগুলো আমরা দেখতে চাই আর কি, যেখানে প্রত্যেকটা কথায় আর কি শয়তানি না হয়। ওকে, অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য। অনেক কথা বলেছেন, অনেক ভিতরের কথা আজকে যেন আপনি মন খুলে বলতে পারছেন, এবং সত্যি আমরা একটা মুক্ত আকাশ, মুক্ত পরিবেশ দেখতে চাইছি। দেখা যাক এবার আমরা বাংলার আসল পরিবর্তন যেগুলো প্রয়োজন সেগুলো কতদিন আমরা পাচ্ছি। ভালো থাকবেন। দর্শক শুনলেন, ব্রিগেডিয়ার দেবাশিস দাস অনলাইনে ছিলেন। লম্বা একটা ইন্টারভিউ আমাকে প্রশ্ন করতে হয়নি, উনি যা বলার বললেন, খুব প্রয়োজনীয় সব কথা বলবেন। দর্শক, আপনাদেরও হয়তো অনেকেরই মনের কথা, আরও যে কথাগুলো বাকি রয়ে গেল যদি আপনারা বলতে চান, সেগুলো কমেন্টের আকারে বলবেন। সবাইকে তো ইন্টারভিউ আকারে নিতে পারবো না, কিন্তু সবাই আমরা জানি পরিবর্তনের জন্য অনেকে খুশি হয়েছে। তো আপনাদের মতামত রাখবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।